নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহে রোডম্যাপ প্রকাশ। সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শুরু 24 আগস্ট। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখছেন আইসি। ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরো পরের ব্যাপার, উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। নির্বাচন ঘিরে পুলিশ, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ। 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। বিজিবি হলো 4,469 জন। প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা অনেক নতুন র্যাবে নিয়ে আসছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা বিএনপির। সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জামায়াত এনসিপির ভিন্ন মত। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। 565টি ফর্ম সংগ্রহ, শিবির প্যানেল দিলেও ঘোষণা করেনি ছাত্রদল। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বামদের। পর্যটন স্পট রাংপানি থেকেও পাথর লুট, জৈন্তাপুর সীমান্ত পাড়ি দিয়েও চুরি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে চক্রের সদস্যরা, সিলেটের ডিসি পরিবর্তন। প্রকৃতির ওপর নির্মম আচরণে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের মাছ। সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর। এবং ট্রাম্পের সঙ্গে জেলেন্সকির বৈঠক আজ। ক্রিমিয়া ফেরত ও ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে রাজি পুতিন। নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার হোসেন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি আরও জানান, তরুণদের জন্য আলাদা বুথ রাখার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ দেখছে না ইসি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্সের লক, লাল গালা, অফিসিয়াল সিল সহ 8 ধরনের সামগ্রিক কেনাকাটা শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচন সামনে রেখে সোমবার কমিশনের নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। জানান, নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি আসছে সেটা আমরা শুনানি 24 আগস্ট থেকে শুরু করবো, 4 দিন একটানা। এই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সচিব জানান, ভোট কেন্দ্র বাড়ছে না, 3000 ভোটারের জন্য থাকবে একটি কেন্দ্র। নতুন 22 রাজনৈতিক দলের তথ্য তদন্ত করতে মাঠ পর্যায়ের চিঠি দেওয়া হয়েছে। ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা পুরুষদের জন্য এটা আছে 500 জন্য একটা বুথ, এটাকে আমরা যদি 600-তে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। এদিন বিকেলে সিএসসির সঙ্গে বৈঠক শেষে আইআরআই এর আঞ্চলিক পরিচালক জানান, ভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহযোগিতা দিতে চান তারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পুলিশ, আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1558 জন। প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা অনেক নতুন র্যাবে নিয়ে আসছি। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
মৌলবাদ নিয়ে বক্তব্যে আওয়ামী বয়ানের সঙ্গে মিল দেখছেন এনসিপি নেতারা। জামায়াত নেতারা বলছেন মৌলবাদ কোনো গালি নয়, তাদের মতবাদ জনকল্যাণমুখী। এদিকে উগ্রবাদীদের বারবারন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদদ রয়েছে বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ভোট, নির্বাচন পদ্ধতি, সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা, এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কাও প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। দলটির নেতারা বলছেন, দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল শর্তের বেড়াজালে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র মেতেছে। এতে মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। মাস কিলিং হয়েছিল 58-এ, এবং সেই নেতৃত্ব দিয়েছিল আজকে যে দল বেশি লাফালাফি করতো সেই দলের নেতা, তারপরে ভর করে আইয়ুব খান মার্শাল্লাহ ঘোষণা করেছিল। এবং আজকে সেই পাকিস্তানে এখনো গণতন্ত্র ঠিক মতো কাজ করছে না। বাংলাদেশে এখন একটা সুযোগ এসছে, সেই সুযোগটা যদি বাংলাদেশের মানুষকে থেকে বঞ্চিত করে কিছু দল, সেই দলগুলো মোটামুটি ভাবে ধর্মভিত্তিক দল, তো ন্যাচারালি সন্দেহ করা যায় যে তারা এইটা করে গণতন্ত্রকে দীর্ঘায়িত করে এদেশে এরকম কিছু উত্থান করার চেষ্টা করছে। তবে এমন শঙ্কা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আছে ভিন্নতা। নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির নেতারা বলছেন, মৌলবাদ ট্যাগিং আওয়ামী বয়ান, যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে, যার শিকার বিএনপিও। মৌলবাদ বা চরমপন্থা বলে এখানে আসলে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখে থাকি। একই সাথে এখানে মৌলবাদ, চরমপন্থা বা ওয়ার অ্যান্ড টেররের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সের কিন্তু ভিকটিম তারেক রহমান নিজেই, এবং সেটা আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা এখানে যে পলিটিক্সটা ফ্যাসিবাদ কায়েম করছেন, সেখানে তার অন্যতম একটা টুলস ছিল যে মৌলবাদ, চরমপন্থা বলে সাধারণত এই ধরনের যারা পলিটিক্স করছেন তাদেরকেও দমন করা। সিস্টেমটাই যদি জামায়াত নেতাদের দাবি, তারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। কেউ মৌলবাদকে গালি মনে করলেও তাদের মতবাদ জনকল্যাণমুখী। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এখন এটাকে কেউ যদি মৌলবাদ নাম দিয়ে এটাকে একটা গালি হিসাবে চালাইতে চায়, এটা তার কাছে গালি হতে পারে। আমি মনে করি মৌলবাদটা কোনো গালি না, এটা মানুষের কল্যাণকামী একটা মতবাদ, কোনো চরমপন্থা। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বলছেন, ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডা সামনে আসছে। উগ্রবাদীদের বারবারন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদদ রয়েছে বলে মনে করেন তারা। আবার এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটছে কিনা, চরম একটা ডানপন্থা দক্ষিণপন্থার উত্থান ঘটছে কিনা, এরকম একটা উদ্বেগ আশঙ্কা নানা জায়গা থেকে আমরা দেখছি। বাংলাদেশের যে বহুত্ববাদী সমাজ, এই সমাজ কখনো কোনো উগ্রবাদকে কখনো কিন্তু এখানে প্রশ্রয় দেয়নি। তবে এই পরিস্থিতিটা কিছুটা বাড়তে পেরেছে, সরকারের মনে হচ্ছে একটা প্রচ্ছন্ন একটা ছত্রছায়া এসব শক্তির পেছনে কাজ করছে। দেশের বর্তমান সংকট ও শূন্যতা নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে গণতান্ত্রিক শক্তিগুলো। রাজনৈতিক দিক থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে অংশ নিতে 565টি মনোনয়ন ফর্ম তুলেছেন সম্ভাব্য প্রার্থীরা। প্যানেল ঘোষণা করছে ছাত্র শিবির, দ্রুতই ঘোষণা করবে ছাত্রদলও। ফর্ম তুলেছেন বাম সংগঠন ও উমামা ফাতেমা প্যানেলের সদস্যরাও। প্রশাসনের বিরুদ্ধে শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ তুলেছেন ইমি মেঘমল্লার নেতৃত্বাধীন প্যানেল। আর ছাত্রদলের একাংশের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র আন্দোলন। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। ফর্ম সংগ্রহ ও জমা দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। 24 সালে যে জুলাই আন্দোলন হয়েছিল, জুলাই আন্দোলনের মাধ্যমে একটি নির্দলীয় এবং একটি অরাজনৈতিক ক্যাম্পাস চাই। সেই অরাজনৈতিক ক্যাম্পাসের আমরা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই। ব্যক্তিগত জায়গা থেকে এবং আমার যে পারিপার্শ্বিক অবস্থা, সেই সবকিছু বিবেচনা করে আমি মনে করি আমি নির্বাচন করার মতো একটা পরিস্থিতি আমার কাছে হয়েছে। আশা করি যথাসময়ে নির্বাচিত অনুষ্ঠিত হবে এবং আমি সেই নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সাহিত্য এবং সংস্কৃত সম্পাদক পদে নির্বাচন করতে আগ্রহী। ফর্ম সংগ্রহকারীদের বেশিরভাগই স্বতন্ত্র। শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসে ছাত্র শিবির। সাদেক কায়ুমকে ভিপি ও SM ফরহাদকে GS মনোনীত করে আংশিক প্যানেল ঘোষণা করেন সংগঠনটি। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। মনোনয়ন ফর্ম সংগ্রহ করবে ছাত্র দলের প্যানেলও।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম চলছে। সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে শুরু হয় এ কার্যক্রম। এর আগে রোববার 11,919 জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়। 32 বছর পর 11 সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সরাসরি যাচ্ছি সেখানে। ছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে চেতনা, মহান 71-এর স্বাধীনতার যে চেতনা এবং বাংলাদেশি জাতীয়তাবাদীর আদর্শের যারা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই, তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করেছিলাম আজকে সকল হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর সকাল থেকেই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অত্যন্ত উৎসাহের সাথে তারা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল 3:30টার পরে, 4টার আগ মুহূর্তে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। আমরা সাথে সাথেই এই ঘটনা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের যিনি প্রভোস্ট তাদেরকে অবগত করি, কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমাদের এই শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি। আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম একটি কার্যকর, অবাধ, নিরপেক্ষ, আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে। প্রকৃতির ওপর মানুষের নির্মম আচরণে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা। মাছ রপ্তানি বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে প্রাণীজ আমিষের 60% আসে মাছ থেকে। উৎপাদন বাড়াতে সারা দেশে 20 থেকে 25 হাজার মাছের অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির ওপর নির্দয় আচরণ আর ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে দেশি জাতের মাছ। যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে, এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। নিজস্ব চাহিদা মিটিয়ে মাছ রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর দেন ডক্টর ইউনূস। বিশাল সমুদ্র আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি সম্পদ, আমরা পেয়ে গেছি। এই খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনো তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার
অঞ্চল চিহ্নিত করতে হবে। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য এবছর 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সিলেটের আরেকটি পর্যটন স্পট রাংপানিতেও পাথর লুটপাট করছে সংঘবদ্ধ চক্র। জৈন্তাপুর সীমানা পেরিয়ে ভারতে ঢুকেও চুরি করছে চক্রটি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে আছে চক্রের সদস্যরা। প্রশাসন বলছে অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এখান থেকে কোনো পাথর উঠবে না। বছরের পর বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাংপানি পর্যটন এলাকায় চলছে পাথর লুট। বাংলাদেশের সীমারেখা পেরিয়ে ভারতে ঢুকে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুরে একটি চক্র পাথর লুট করছে বলে বহুবার অভিযোগ উঠেছে। গত বছর আগস্টে সরকার পতনের পর থেকে দুই দেশের সীমান্ত উত্তপ্ত থাকলেও দৌরাত্ম্য কমেনি চোর চক্রের। তবে সাদা পাথর কাণ্ডের পর আত্মগোপনে চক্রটির সদস্যরা। মাঝে মধ্যে বিএসএফ দৌড়ানি দেয়। হ্যাঁ, ইদার বিএসএফ তো চলে আসে, তারা আবার বিএসএফ চলার পরে উপরে উঠে গেলে আবার ওরা যায় নৌকা নিয়ে পাথর নিয়ে আসে। বিএসএফ তো সবসময় বর্ডার থাকে না, রাত করে বেশি থাকে না। কত বছর ধরে এই অবস্থা? এটা তো চলতেছে আমার বুঝতে পর্যন্ত দেখতেছে 20-30 বছর। পর্যটন এলাকাগুলোতে পাথর চুরি বন্ধে গত কয়েকদিন ধরেই কঠোর অবস্থানে প্রশাসন। রাংপানি এলাকাতেও চলছে অভিযান। পুলিশ বলছে নজরদারি বাড়ানো হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পুলিশ বাহিনী বলেন, প্রশাসনিক বলেন, যে জটিলতা সৃষ্টি হচ্ছে, আমরা চাচ্ছি যে এই জটিলতাগুলো মুক্ত হোক। নিজে ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের এসিলেন্ট এই জায়গায় উপস্থিত আছেন, সেই ব্যাপারে পরবর্তী স্টেপ কি হবে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী স্টেপ হবে, আইনানুগ ব্যবস্থা হবে, সমস্যা নেই। পর্যটন স্পট থেকে লুট হওয়া প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর ফিরিয়ে আনার চেষ্টা করছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। তবে পাথর প্রতিস্থাপন ধীমে তালে চলছে বলে জানান স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সন্ধ্যার সময় আরো থাকছে। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে নির্বাচনের তারিখ ঘোষণা জান্তা সরকারের। প্রথম ধাপে ভোট শুরু 28 ডিসেম্বর। প্রহসন আখ্যা পর্যবেক্ষকদের। দেশের বাইরের খবর। ইউক্রেন ইস্যুতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি। স্থানীয় সময় সোমবারের এই বৈঠকে যোগ দেবেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও। তাদের আহ্বান, যুদ্ধ বন্ধের কোনো চুক্তির ক্ষেত্রে যেন ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়। ট্রাম্পের বিশেষ দূত জানালেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি পুতিন। এদিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে ক্রিমিয়া ফেরত ও ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বলেছেন ট্রাম্প। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের ভোট হবে আগামী 28 ডিসেম্বর। সোমবার এক বিবৃতিতে দেশটির নির্বাচন কমিশন জানায়, এবার কয়েক ধাপে নির্বাচন হবে। 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখনও সেনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রহসন বলে আখ্যা দিয়েছেন। খেলার খবর। ছুটি কাটিয়ে দেশে ফেরার পর মঙ্গলবার জাতীয় দলের ক্রিকেটার ও বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেখানে গুরুত্ব পাবে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের করণীয় বিষয়গুলো। রাজধানীর 5 তারকা হোটেলে সকাল 10টায় শুরু হওয়ার কথা রয়েছে বৈঠক। এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতি আর বোর্ড ক্রিকেটারদের মাঝে দূরত্ব কমাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর বোর্ড কর্তা আর খেলোয়াড়দের মধ্যাহ্নভোজের পর বিকেল নাগাদ সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন লিটন দাসরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত। চলতি সপ্তাহে এই রোডম্যাপ প্রকাশ করবে ইসি। পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা বিএনপির। সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জামায়াত এনসিপির ভিন্ন মত। এবং ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্র দলের। প্যানেল ঘোষণা শিবিরের, বামদের কাঠগড়ায় প্রশাসন। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।